শার্টে শুকিয়ে যাওয়া রক্তের দাগ। হাঁটতে কষ্ট হচ্ছে ওর, শরীর ক্লান্ত আর ভারী। আফরিনের চোখ ছলছল করে উঠল। ভয়ে, কষ্টে, অবিশ্বাসে সে হাঁ হয়ে তাকিয়ে রইল। আবরার কষ্ট করে আয়ানকে উপরে নিয়ে গেল, বিছানায় বসিয়ে দিল। পাশে দাঁড়িয়ে আফরিন নির্বাক দর্শক। কি করবে বুঝতে পারছে না, চোখ দুটো জিজ্ঞাসায় ভরা। আবরার একবার আফরিনের দিকে তাকালো, তারপর ধীর কণ্ঠে বলল, আফরিন, কাউকে কিছু বলো না প্লিজ। আফরিনের চোখে পানি টলমল করছে। আয়নের দিকে একবার তাকিয়ে আবরারের দিকে তাকালো। আফরিনের ঠোঁট কাঁপছিল, কষ্টে গলা আটকে এলো। তার এমন কষ্ট হচ্ছে কেন সে নিজেই জানে না। এরপর ধীরে জিজ্ঞেস করলো, ভাইয়া, ওনার কি হয়েছে? হাত মাথায় ব্যান্ডেজ করা কেন? তোমার ভাই তো যেখানে যাবে সেখানে একটা না একটা গোলমাল পাকিয়ে আসবে। শোনো, আমি অনেক ক্লান্ত, তুমি প্লিজ ওকে কিছু খাইয়ে ওই ওষুধগুলো খাইয়ে দিও। আচ্ছা ভাইয়া, কিন্তু আপনি খাবেন না? বড় মা কাকিমা আপনাদের জন্য খাবার বেড়ে রেখেছে তো। আবরার ক্লান্ত দম নিয়ে বলল, না, আমি খাবো না। তুমি ওকে একটু দেখো কেমন। আমি রুমে গেলাম, আর কিছু দরকার হলে ডাক দিও। আবরার উঠে দাঁড়ালো, আয়নের দিকে তাকালো, যার এসবের কোনো পরোয়া নেই। সে চোখ বুঝে বিছানায় হেলান দিয়ে বসে আছে। আবরার বলল, এই, থাকতে পারবি নাকি আমি থাকবো? না, পারবো। চোখ বুঝেই উত্তর দিল আয়ান। আবরার রুমে চলে গেল। আফরিন এতক্ষণ নীরব দর্শক ছিল, এবার নীরব রুমে রইল শুধু আয়ান আর আফরিন। আফরিন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, সাহস পাচ্ছিল না এগিয়ে যাওয়ার। অবশেষে ধীরে ধীরে আয়ানের সামনে গিয়ে দাঁড়ালো। আয়ান টের পেল সামনে কেউ আছে। চোখ মেলে তাকাতেই দেখলো আফরিন দাঁড়িয়ে আছে জড়সড় হয়ে। আফরিন নিচু গলায় বলল, ভাইয়া, আপনি কি বেশি ব্যথা পেয়েছেন? আয়ান ক্ষীণ স্বরে উত্তর দিল, না। আপনি একটু বসুন, আমি আসছি। আফরিন নিচে নেমে এলো, রান্নাঘরে প্রবেশ করেই ফ্রিজ থেকে খাবারগুলো নামিয়ে নিয়ে গরম করে নিল। এরপর খাবারের প্লেটে খাবার নিয়ে সে উপরে চলে গেল। এসে দেখলো আয়ান সেই আগের মতোই আছে। আফরিন রুমে প্রবেশ করে আয়নের পাশের টেবিলে খাবারের প্লেটটি রেখে দিল। আফরিন বলে উঠল, ভাইয়া, খাবারটা খান, আপনাকে ওষুধ খেতে হবে। আয়ান এক মুহূর্ত তাকিয়ে রইল ওর দিকে। ভয়ে লজ্জায় কুকড়ে থাকা মেয়েটার চেহারা তার চোখে পড়ল। হঠাৎই ঠোঁটে হালকা হাসি এলো, তারপর মৃদু স্বরে বলল, খাওয়াই দে আলো। আয়নের মুখে এমন কথা শুনে আফরিন স্তব্ধ হয়ে গেল, হতভম্ব হয়ে তাকালো আয়নের পানে। কিছুক্ষণ পর সে বিছানায় আয়নের সামনে বসে খাবারের প্লেটটি হাতে নিয়ে এক লোকমা ভাত মাখিয়ে আয়নের সামনে ধরে বলল, হা করুন। আয়ান আফরিনের কথা শুনে হাঁ করে ভাতের লোকমাটি মুখে পড়ল। আফরিনের ভীষণ অস্বস্তি হচ্ছে, তাও সে আয়নকে খাওয়ালো। আয়নও কোনো কথা না বলে চুপচাপ আফরিনের হাতে খেলো। খাওয়া শেষ হলে আফরিন হাত ধুয়ে খাবারের প্লেটটি রেখে আয়নকে ওষুধ খাওয়ালো। আমি এখন আসি ভাইয়া, আপনি ঘুমিয়ে পড়ুন, আর দরকার হলে ডাক দিবেন। আচ্ছা, যা, দরজাটা বন্ধ করে দিয়ে যাস। আফরিন খাবারের প্লেটটি নিয়ে আয়নের রুম থেকে বের হয়ে গেল। সে নিচে এগুলো রেখে নিজের রুমে চলে গেল। বিছানায় শুয়ে আছে আফরিন, এপাশ ওপাশ করলো। ঘুম আসছে না তার, বুকের ভেতর যেন এক অজানা ঝড় বয়ে যাচ্ছে। এপাশ ওপাশ করতে করতে অবশেষে কখন সে ঘুমিয়ে পড়লো তার খবর নেই। সূর্যের আলো পর্দার ফাঁকে রুমের ভেতরে ঢুকে পড়েছে। পুরো জাহানভিলা এখনও নিস্তব্ধ, তবে সেই নীরবতার মাঝেই একটা অস্থিরতা ভর করছে। সবার দৃষ্টি যেন এক জায়গাতেই আটকে আছে। বাড়ির বড়রা সবাই আয়ানের রুমেই রয়েছে, ফারিসা ও আফরিন নেই শুধু। বিছানায় আছোয়া আয়ান, হাতে এবং মাথার ওপর সাদা ব্যান্ডেজ। শরীরের ক্লান্তি স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু সে তার মায়ের প্রতি ভীষণ বিরক্ত হচ্ছে। ফারিয়া বেগম বিছানার পাশে বসে চোখ মুছছেন। তিনি শক্ত মনের মানুষ হলেও ছেলেকে এই অবস্থায় দেখে কিছুতেই নিজেকে শক্ত রাখতে পারছেন না। এই ছেলে মাত্র 2 দিন হলেও বাড়িতে আসছে, কোনো মায়ের হৃদয় বা এটা সহ্য করতে পারে? একটু পরেই দরজার কাছে এসে দাঁড়িয়েছে আরিফ জাহান, গম্ভীর মুখ। এই ছেলে এসে এমন অবস্থা দেখে তিনি বেশ বিরক্ত। এই ছেলে শুধরানো না, আগেও এমন ছিল, এখনও একই রকম রয়েছে। চিরকালই তিনি চেয়েছিলেন তার ছেলেই সংসারের অবস্থার হাল ধরুক। কিছুক্ষণ পর তিনি কাশি দিয়ে রুমে প্রবেশ করলেন। ফারিয়া বেগমের উদ্দেশ্য করে বললেন, ফারিয়া, তোমার ছেলে এসেই আবার শুরু করে দিয়েছে। নিজের প্রতি তার অবহেলা মেনে নেওয়া যাচ্ছে না। তোমার ছেলেকে সাবধান করে দিবে। ফারিয়া বেগম ভেজা চোখ মুছে শান্ত স্বরে উত্তর দিলেন, আহা, আপনি আবার কি শুরু করলেন? ছেলেটা অসুস্থ, এর ওপরে আবার।
আরিফ জাহান আর কিছু বললেন না, চুপচাপ সেখান থেকে বের হয়ে গেলেন। ফারিয়া বেগম এবার আবরারের পানি তাকিয়ে বললেন, আবরার, বাবা এইসব কিভাবে হলো? আবরার রুমের এক কোণে দাঁড়িয়েছিল, তার চোখগুলো লাল হয়ে আছে। ঘুমের অভাবে এমনটা হয়েছে। ফারিয়া বেগমের প্রশ্ন শুনেই সে জবাব দিল, ও কিছু না আন্টি, ওই ছোট্ট একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। ডাক্তার বলেছে 1 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। আয়ান এবার বলে উঠল, আম্মু, তোমরা এমন জেরা করছো কেন আমাকে? আমি ঠিক আছে, এবার প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। ফারিয়া বেগম হালকা দীর্ঘ শ্বাস ফেলে উঠলেন। আচ্ছা, এই ছোট মেজো, চল, সকালের খাবার এখনো বানানো হয়নি, চলো আপা। এই বলে সবাই নিচে গেল। সবাই চলে যাওয়ার পর আবরার আয়ানের পাশেই ধপ করে শুয়ে পড়ল। এরপর আয়ানকে বলল, ভাই, তোরে আমি বারবার মানা করতাম, শুনতিস না আমার কথা। এখন আবার হয়েছে জ্বালা। সর, আমি কাল থেকে ঘুমাতে পারিনি, এখন ঘুমাবো। আমিও ঘুমোতে পারিনি। আবরার ওর মুখ পানি তাকালো এবং ঠাট্টা করে বলল, কেন বাবু, তোমার আলো তোমাকে ঘুম পাড়ায় নাই? আচ্ছা থাক, আসো বাবু, আমি ঘুম পাড়িয়ে দিই। আসো জান। আয়ান তার অন্য হাত দিয়ে আবরারের পিঠে ধুম করে কয়েকটি কিল বসিয়ে দিল। এরা আরও কিছুক্ষণ এমন মারামারি করে দুজন একসাথেই ঘুমালো। 11:30। আফরিন এখনও ঘুমিয়ে বিভোর হয়ে আছে। গতকাল রাতে দেরিতে ঘুমানোর কারণে তার উঠতে বেশ দেরি হয়েছে আজকে। তার চোখে এখনও ঘুমের রেশ লেগে আছে, কিন্তু এই সময়ে নাহারের ডাকার শব্দ শুনতে পাওয়া গেল। সে দ্রুত উঠে বসলো। হাতের ফোনটি নিয়ে দেখল প্রায় 10টা বাজে। সে দ্রুত গায়ে ওড়না জড়িয়ে দরজা খুলল। নাহার আফরিনকে বলল, কিরে ফারসু, এত বেলা হলো এখনো ঘুমাচ্ছিলি কেন? রাতে কার বাড়িতে চুরি করতে গিয়েছিলি? আপুই, তুমিও না? গতকাল একটু দেরিতে ঘুমিয়েছিলাম তাই। আচ্ছা যা, ফ্রেশ হয়ে নিচে আয়। আচ্ছা। নাহার চলে গেল। আফরিন ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। এরপর নিচে নামলো। তাকে নিচে নেমে আসতে দেখে ফারিয়া বেগম বললেন, আফরিন, তোমার ভাইয়া যে আঘাত পেয়েছে আমাদেরকে জানাওনি কেন? আফরিনের দিকে সবাই তাকিয়ে আছে, মনে হচ্ছে সে কোনো রোবট। বড় ভুল করেছে। আফরিন একটু পরে মিনমিন করে বলল, বড় মা, ভাইয়া নিষেধ করেছিল তোমাদেরকে জানাতে। আচ্ছা মা, যা হওয়ার হয়ে গেছে। এই ছেলে আমাকে শান্তি দিবে না, তুমি সকালের খাবার খেয়ে নাও। আচ্ছা। এরপর সবাই সবার কাজে লেগে পড়েছেন। ফারিয়া বেগম এর মধ্যে আয়ানকে খাওয়াই দিয়ে আসছে। আফরিনের খাওয়া শেষ করে নাহারের কাছে চলে গেল। কেটে গেল বেশ কয়েকদিন। আয়ানও আগের থেকে অনেকটা সুস্থ হয়েছে। হাতের ক্ষতগুলো বেশ কিছুটা শুকিয়ে এসেছে। আবরার আয়ানের রুমে বসে বসে অফিসের ফাইলগুলো ঘাটাঘাটি করছে। সামনে বিয়েতে তেমন একটা কাজ করতে পারবে না বলে এগিয়ে রাখছে। অপরদিকে জাহান বাড়িতে যেন উৎসবের রং ছড়িয়ে গেছে। বাড়ির সকলে ভীষণ ব্যস্ত। আর 2 দিন পরেই এই বাড়ির বড় মেয়ের বিয়ে। সকলের মধ্যে যেমন আনন্দ তেমনই ব্যস্ততা। আর একদিন পরেই গায়ে হলুদ অনুষ্ঠান। সকালের খাবার শেষে সোফায় বাড়ির 3 কর্তা বসে বসে লিস্ট করছে। অন্যদিকে নাহার আর আফরিন গিয়েছে পার্লারে। ফারিসা রুমে বসে আছে। তার এত সমাগমের মধ্যে থাকতেও মনের মধ্যে শূন্যতা কাজ করছে। বাড়ির 3 গৃহিণী রান্নায় ব্যস্ত সময় পার করছেন। নাহারের নানুবাড়ি থেকে মেহমান আসবে আর কিছুক্ষণ পরই। বাহিরে উঠানে বিশাল বড় করে প্যান্ডেল সাজানো হচ্ছে। বাড়ির কর্তারা এগুলো পর্যবেক্ষণ করছে। এর মধ্যে বাড়ির সামনে একটি গাড়ি এসে থামলো। গাড়ি থেকে এক এক করে নামলো ফারিয়া বেগমের মা, ফারিয়া বেগমের বড় ভাই আর বড় ভাইয়ের বউ এবং তাদের ছেলে উম্মি। উজান আহমেদ মেডিকেলে পড়াশোনা করছে আর 2-1 বছর পর সে ডাক্তার হবে। ও অনামিকা রিয়া, সে অনার্স প্রথম বর্ষের ছাত্রী। ফারিয়া বেগমের এক ভাই রহমান আহমেদ এবং তার স্ত্রী কোহিনুর বেগম। তাদের ছেলে উজান আয়ানের সমবয়সী। ও মেয়ে অনামিকা আফরিনের থেকে 1 বছরের বড়। ফারিয়া বেগমের মা মিনারা বেগম এবং বাবা কাশিম আহমেদ। কাশিম আহমেদ বেশ কয়েক বছর আগে মৃত্যুবরণ করেন। তারা প্রায় অনেক বছর ধরে আবার এই বাড়িতে পা রাখলো। ব্যস্ততায় আসা পড়ে না এদিকে। তারা জাহান বাড়ির মধ্যে প্রবেশ করলেন। তাদেরকে আসতে দেখে ফারিয়া বেগম ছুটলেন, সোজা মাকে জড়িয়ে ধরে বললেন, আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? আর ভাই ভাবি আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো। তুই এত ব্যস্ত হচ্ছিস কেন? ভাই, উজান, অনামিকা ওরা কোথায়? ওই যে ওই দিকে।
ফারিয়া বেগম বাড়ির ফটকে তার তাকিয়ে দেখছেন উজান আর অনামিকা প্রবেশ করছে। দুজনের হাতে দুটো লাগেজ। তারা এসে ফারিয়া বেগমকে সালাম দিল। ফারিয়া বেগম সালামের উত্তর দিয়ে বলল, কেমন আছিস তোরা ভাই? মাশাআল্লাহ, ওরা তো কত বড় হয়ে গেছে। আচ্ছা, তোমরা বসো। ফারিয়া বেগমের উদ্দেশ্য করে কোহিনূর বেগম বললেন, আপা, বাড়ির বাচ্চারা কোথায়? কাউকেই তো দেখছি না। ভাবি, নাহার আর আফরিন বাহিরে, আর বাকিরা সবাই উপরে আছে। আচ্ছা, তাদের ডেকে দিচ্ছি আমি, তোমরা বসো। এরপর তারা সবাই সবার সাথে আলাপ করলো। বাড়ির কর্তারা ও সবার সাথে সাক্ষাৎ করলেন। তারা তিনজন কাজে বের হয়ে গেল। ফারিয়া বেগম উপরে গিয়ে আয়ানকে জানিয়ে আসলেন। সবাইকে নাস্তা দেওয়া হলো। এর মধ্যে আয়ান ও আবরার নিচে নেমে এলো। আয়ানের পরনে সাদা শার্ট ও কালো প্যান্ট, আবরারের পরনে মেরুন শার্ট ও সাদা ফর্মাল প্যান্ট, যা ওদের দুজনকে বেশ মানিয়েছে। অনামিকা আবরারকে এই রূপে দেখে থ হয়ে বসে আছে। সে এক অন্য জগতে চলে গেল কিছুক্ষণের জন্য। উজানের ডাকে সে চোখ নামিয়ে চুপচাপ বসে থাকলো। আয়ান সবার সাথে সাক্ষাৎ করলো। এরপরে ফারিয়া বেগমকে বলি তারা দুজন বের হয়ে গেল। এর মধ্যে আফরিন আর নাহার প্রবেশ করলো। নাহার নানু, মামা, মামি, ভাই বোনকে পেয়ে ভীষণ খুশি। আফরিন উজানকে আগে থেকেই চেনে, তাই তাদের মধ্যে একটু আলাপ হলো। সবাই বসে গল্প করছে। কিছুক্ষণ পর ফারিয়া বেগম তাদেরকে উপরে নিয়ে রুম দেখিয়ে ফ্রেশ হতে বলে নিচে চলে গেল। রান্নার কাজ শেষ করতে হবে। দুপুর 1টা। আলভির থেকে তার ট্যাব নিয়ে গেছেন জাহানারা বেগম। এতক্ষণ সে লুকিয়ে গেম খেলছিল। তাকে পড়ার রুমে পড়তে দিয়ে তিনি ফ্রেশ হতে চলে গেছেন। আলভি এই ফাঁকে বাড়ির রুম থেকে বের হয়ে যেই না রুম থেকে খেলনা আনবে, তখনই চোখ গেল উজানকে। যেই রুমে থাকতে দেওয়া হয়েছে সেই রুমের দিকে। সে আস্তে আস্তে রুমের দরজার কিনারে গিয়ে লুকিয়ে দেখতে লাগলো। উজান ছোট বাচ্চা ছেলেকে তার দিকে লুকিয়ে থাকতে দেখে বলল, এই বাবু, তুমি এখানে কি করছো? লুকিয়ে লুকিয়ে কি দেখছো? আলভি এইবার বের হয়ে আসলো। উজান হাতের ইশারায় আসতে বলল। বাবু, এদিকে আসো তো। আলভি উজানের কাছে গেল। উজান আলভিকে নিজের কোলের মধ্যে নিয়ে বলল, তোমার নাম কি? আলভি এইবার আদো আদো কণ্ঠে বলে উঠল, আরিয়ান জাহান আলভি। বেশ সুন্দর নাম তো তোমার। তোমার বাবার নাম কি? আদনাত জাহান। ও, তুমি আদনান আঙ্কেলের ছেলে? আচ্ছা, তুমি কি আর আমাদের বাড়িতে কি করছো? তুমি কি আমার খেলনা নিয়ে যেতে এসেছো? এই খবরদার, আমার খেলনা নিলে কিন্তু আমি ছোট আপুয়ের কাছে বিচার দিব। আরে না বাবু, আমি কোনো খেলনা চোর না। আমি তোমার একটা ভাইয়া লাগি, বুঝেছো? ও, তুমি আমার নতুন ভাইয়া লাগো? আচ্ছা, তোমার একটা সিগারেট কথা বলি, এইদিকে আসো। উজান আলভির কথা মতন নিজের মাথাটা নিচু করলো। আলভি উজানের কানে কানে ফিসফিস করে বলল, শোনো, এই রুমে তো কেউ থাকে না, তাই আমি এই রুমের খাটের নিচে আমার অনেক খেলনা আছে। যখন আমাকে আম্মু পড়তে বসালে আমি লুকিয়ে লুকিয়ে সেই রুমে খেলি। এটা কাউকে বলবে না, প্রমিস করো। এই বলে আলভি তার হাতটা উজানের সামনে হাত বাড়িয়ে দিল। উজান আলভির কাণ্ড দেখে হো হো করে হেসে উঠল। এরপরে আলভির ছোট্ট হাতটি নিজের হাতের মুঠোয় পুরে বলল, প্রমিস আলবি শোনা, তোমার এই সিক্রেট কাউকে বলবো না। এর মধ্যে ফারিয়া বেগম ডাকলেন। উজান আলভিকে নিয়ে নিচে নেমে গেল। ফারিয়া বেগম উজানকে বললেন, উজান বাবা, একে কোথায় পেলে? তোমার সাথে মিল হয়ে গেছে। আন্টি। জাহানারা বেগম বললেন, উজান বাবা, আলবি চালানা আমাকে বলবে। ওর বোন যত শান্ত আর চুপচাপ, ও আরো অশান্ত। না না আন্টি, এমন কিছু না। আচ্ছা বাবা, খেতে বসো তোমরা। সবাই খাওয়া দাওয়া করতে লাগলো। খাওয়ার মাঝে সবাই আলাপ আলোচনা করছে বিয়ে নিয়ে, কীভাবে কি করলে ভালো হবে। খাওয়া শেষ হয়ে গেলে ওপরে বিশ্রাম নিতে। তারা চলে যাওয়ার পরে বাড়ির ছোট সদস্যরা খাওয়া দাওয়া শেষ করলো। 30 তারিখ সকাল 10টা। সবাই ভীষণ ব্যস্ত। জাহান পরিবারের বড় মেয়ের বিয়ে বলে কথা। সবাই বড়রা একটা না একটা কাজে ব্যস্ত রয়েছেন। একটু আগেই সবাই মিলে সকালের খাবার শেষ করলো। বাড়ির কর্তারা বাইরে গেছেন আত্মীয়দের বাসায় বিয়ের কার্ড দিতে। বাড়িতে মেহমান থাকায় ফারিসা তেমন একটা নিচে নেমে আসেনি। আদনান জাহান মেয়েকে আদর করে বলে গেছেন যেন সবার সাথে মিশে। আফরিন সেই সকাল থেকে নাহারের পেছনে পড়ে আছে একটি বিষয় নিয়ে। নাহার শেষমেশ আর না পেরে ওর কথা মতো নিচে নেমে ফারিয়া বেগমের কাছে গেলেন। বাড়ির 3 গৃহিণী যেন কাজ থেকে নিস্তার নেই।
তারা হাঁপিয়ে উঠেছেন, কিন্তু তাও আনন্দের সাথে কাজ চালিয়ে যাচ্ছে। সোফায় বসে আছে মিনারা বেগম, তার হাতে পানের থালা, বেশ আয়েশ করে তিনি পান খাচ্ছেন। তার পাশেই বসে অনামিকা রিলস দেখছে। আয়ান, আবরার, উজান কিছুক্ষণ আগেই বাড়ির বাইরে সব ঠিকঠাক আছে কিনা তা দেখে তিনজন নিজেদের মধ্যে গল্প করতে করতে বাজারের সেই দিকে গিয়েছে। নাহার আর আফরিনকে ফারিয়া বেগমের সামনে এইভাবে দাঁড়িয়ে থাকায় ফারিয়া বেগম বিরক্ত কণ্ঠে বলে উঠল, এই তোদের কি কোনো কাজ নেই? এইভাবে সামনে দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলার থাকলে বলো, না হলে আমার সামনে থেকে সরে দাঁড়া, অনেক কাজ বাকি এখনো। নাহার মিনমিনে কণ্ঠে বলে উঠল, আসলে আম্মু মানে হলো ওই মুখের কথা শেষ না করেই ফারিয়া বেগম বললেন, এই আম্মু করছিস, যা বলার তাড়াতাড়ি বল। আম্মু আসলে আফরু কি জানি বলবে তোমাকে, ওরে জিজ্ঞেস করো। আফরিন এই কথা শুনে নিচ থেকে মাথা তুলে নাহারের দিকে তাকালো। তাকে কি সুন্দর ফাঁসিয়ে দিয়েছে এই আপুই। আফরিনকে কিছু না বলে তাকিয়ে থাকতে দেখে ফারিয়া বেগম বললেন, কি বলবি বল। এইবার আফরিন মুখ খুলল। সে বলল, আসলে বড় মা, আমরা একটা পরিকল্পনা করেছি আজকে। কি পরিকল্পনা? বড় মা, আজকে আমরা ছাদে চিলেকোঠার মধ্যে একটু মেহেন্দি পার্টি করব। কাল তো গায়ে হলুদ, অত মেহেন্দি নিয়ে কিছু করতে পারবো না তো তখন, তাই আজকে করি না প্লিজ। কে কে একমত আছে শুনি। আমি বড় আপুই, অনামিকা আপু, ফারিসা, মনি আর বেবি আলভি, এই কয়জনই কাকিমা। ফারিয়া বেগম কিছুক্ষণ ভাবলেন, এরপরে বললেন, আচ্ছা করিস, কিন্তু ঘরটা অপরিষ্কার আছে, তোরা গুছিয়ে নিয়ে যদি করতে পারিস তাহলে কর, সাবধানে কিন্তু। আফরিন অনুমতি পেয়ে খুশিতে ফারিয়া বেগমের গলা জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ বড় মা, তুমি খুব ভালো মা। ফারিয়া বেগম নাহার আর আফরিনকে নিজের কাছে আগলিয়ে নিলেন, আদর করলেন একটু। এরপরে তাড়াহুড়ো করে রান্নাঘরে চলে গেলেন। অনেক কাজ পড়ে আছে, এগুলো শেষ করতে হবে। নাহার আর আফরিন খুশিতে অনামিকাকে নিয়ে উপরে চলে গেল। রাত 8টা। বাড়ির বড়রা সবাই ব্যস্ত থাকলেও ছোটদের মনে বয়ে যাচ্ছে বিয়ের আনন্দ। আফরিন, নাহার, অনামিকা, ফারিসা সবাই ছাদে। চিলেকোঠা যেন একেবারেই নতুন রূপে সাজানো হয়েছে। ছোট্ট ঘরটিকে মেহেদি অনুষ্ঠানের জন্য উজ্জ্বল করে তোলা হয়েছে। ছাদের কড়িকাঠে ঝুলছে রঙিন ফেয়ারি লাইট। ছাদে আলোয় ভরে উঠছে চারপাশ। চিলেকোঠার কাঠের দরজায় লেখা নাহারের মেহেদি অনুষ্ঠান। চিলেকোঠার ভিতরে রয়েছে একটি চৌকি, যেটাতে সবুজ বিছানা বিছিয়ে রাখা। তার এপারে গোল করে গাঁদা ফুল ও গোলাপ ফুলের পাপড়ি দিয়ে সাজানো। ফুলের পাপড়ির মাঝে একটি তার পাতার বানানো পাত্রে মেহেদির কোণ রাখা। সবাই সবুজ গাউন পরে সাথে লাল রঙের ওড়না পরেছে। নাহারকে পরানো হয়েছে লাল পাড়ের সবুজ সুতির শাড়ি। দারুণ লাগছে সবাইকে। আফরিন ও অনামিকা খুব সুন্দর করে মেহেদি দিতে পারে বলে তারা কোনো মেহেদি আর্টিস্ট ডাকেনি। ধীরে ধীরে তারা একটি ছোট্ট বক্সে খুব আস্তে ভলিউম দিয়ে গান ছাড়লো। আলভিকে ট্যাব দিয়ে বসিয়ে রেখেছে ফারিসা। না হয় এই ছেলে যে দুষ্টুমি করে এক্ষুনি সব উলট পালট করে দিবে। কিছুক্ষণ সে ট্যাবে গেম খেললেও এখন তার মন উঠেছে সে মেহেদি দিবে। আলভি উঠে নাহারের পাশে গিয়ে বসলো। এরপর বলল, বড় আপুই আমাকেও তোমার হাতে যা দিছে তা দিয়ে দাও না, তোমরা সবাই দিয়েছো তো, আমাকেও দিয়ে দাও না। ফারিসা এই কথা শুনে বলে উঠল, না বড় আপুই, দিও না, পরে উল্টাপাল্টা কিছু করবে, তখন বকা কিন্তু আমাদের খেতে হবে। না বড় আপুই, তুমি ছোট আপুর কথা শোনো না, আমাকে দিয়ে দাও না প্লিজ। আরও কিছুক্ষণ এই দুই ভাই বোন কথা কাটাকাটি করলো। শেষমেশ নাহার আর না করেনি। আফরিনকে বলল তার হাতে একটু দিয়ে দিতে। আফরিন আলভির ছোট ছোট হাতের মধ্যে ছোট্ট একটি ফুল এঁকে দিয়েছে। আলভি তখন বলল, আচ্ছা এগুলা কি ফুল আমার হাতে দিলে? আর এগুলো দিলে কি হয়? অনামিকা এইবার আলভির কথা শুনে বলল, এইগুলো দিলে হাত লাল হয় বাবু পাখি। তাহলে তোমাদের মুখে যে লাল হয়ে আছে এগুলো যদি লাগাই আমার মুখও তোমাদের মতো লাল হবে, তাই না নতুন আপনি? না বাবু পাখি, এইগুলো তো আমরা আর কিছু বলার আগেই আলভি মেহেদি নিজের মুখে লাগিয়ে ফেলেছে। সবাই অবাক, কি থেকে কি হয়ে গেল। ফারিসা আলভির দিকে রাগান্বিত চোখে তাকিয়ে আছে। নাহার ফারিসার তাকানো দেখে একবার আলভির দিকে তো একবার ফারিসার দিকে তাকাচ্ছে। এই পরিস্থিতি সামলাতে নাহার অনুনয় কণ্ঠে বলে উঠল, ফার্সো বাচ্চা, ওকে কিছু বলিস না, ছোট মানুষ বুঝে নাই। প্লিজ বাচ্চা, ওকে ধমক মারিস না, নাহলে এক্ষুনি কেঁদে বাড়ি তুলে ফেলবে। তোমাদের আমি মানা করেছিলাম, শোনোনি,
এখন আমি ধরবো না ওকে, যা ইচ্ছে করুক ও, আমি কিছুই বলবো না। এই বলেই ফারিসা চিলেকোঠার থেকে বের হয়ে ছাদের অপর পাশে গিয়ে দাঁড়ালো। তার রাগ কিছুতেই কমাতেই পারছে না, মনে মনে বলে উঠল, এই ছেলেকে নিয়ে আমি কোথায় যাব, আর পারছি না। একটা না একটা গোলমাল পাকিয়ে আসবে এই ছেলে, আজকে ধরবো না আমি একে। নাহার কি করবে নিরুপায় হয়ে সে আয়ানকে কল দিল। আয়ান কল ধরছে না, আবার কল দেওয়াই ধরলো। নাহার বলল, আয়ান ভাই একটু উপরে আয় না, আলভি গোলমাল পাকিয়েছে। সবে মাত্র তারা বাসায় ফিরে রুমে এসেছিল। নাহারের কণ্ঠ শুনতে পেয়ে আবরার বলল, আপু আমি আবরার, আয়ান তো ওয়াশরুমে। আবরার ভাই একটু হেল্প করো। কি হেল্প আপু বলেন? আসলে আমি আলভিকে ছাদ থেকে নিচে পাঠাচ্ছি, তুমি একটু ওকে নিয়ে ছোট কাকিকে দিয়ে আসবে ভাই। ওকে আপু। নাহার কল কেটে আলভিকে নিচে পাঠিয়ে দিল এবং আবার তারা মেহেদি লাগাতে ব্যস্ত হয়ে পড়ল। নাহলে আজ রাত পুরোটা যাবে। আলভি তার গুটি গুটি পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। আবরার ওর সামনে এসে ওকে দেখে দাঁড়িয়ে পড়ল আর বলল, আলভি বাবু তোমার মুখে এসব কে লাগিয়েছে? আর এসব কি করেছো? আচ্ছা আসো আমার কাছে। আলভি আবরারের হাত ধরে বলল, ভাইয়া এইগুলো বুড়া তো মুখে লাগিয়ে রেখেছে, এগুলো লাগালে বলে লাল হয়। আমাদের কত সুন্দর লাগছিল, তাই আমিও লাগিয়েছি। আবরার আলভির কথা আগা মাথা কিচ্ছু বুঝলো না। তাই সে আলভিকে নিয়ে গিয়ে জাহানারা বেগমের কাছে দিয়ে এসে তার রুমে চলে গেল। তার ভীষণ ক্লান্ত লাগছিল, তাই ফ্রেশ হয়ে শুয়ে থাকলো। রাত 11:30। বাড়ির সবার খাওয়া দাওয়া শেষ। ফারিয়া বেগম মেয়েদেরকে ডাকলো খাওয়ার জন্য। মেয়েদের মেহেদি লাগানো শেষ, তাই তারা নিচে নেমে এসেছে। সমস্যা এটাই, এদের এখন খাইয়ে দিবে কে? তারা দ্রুত পায়ে হেঁটে রান্নাঘরে প্রবেশ করলো। অনামিকা আগে খেয়ে ফেলায় সে রুমে চলে গেছে। সেখানে ফারিয়া বেগম আর শারমিন বেগম টুকটাক কাজ শেষ করছে। জাহানারা বেগম আলভিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে গেছেন উপরে। নাহার আর আফরিন ফারিয়া ও শারমিন বেগমকে অনুরোধ করে বলে উঠল, আম্মু আমাদের হাতে তো মেহেদি, তোমরা একটু আমাদের খাইয়ে দাও না। ফারিয়া বেগম বললেন, কেন আগে বলিনি আমি যে খেয়ে নিতে? এখন আর পারবো না। খাইয়ে দাও না মারা। এদের দুজনের কাহিনী দেখে শারমিন বেগম হেসে উঠে বললেন, আপা চলেন, এদের উপর বিশ্বাস নেই, না খাইয়ে দিলে এরা না খেয়ে চলে যাবে। ফারিয়া ও শারমিন বেগম ফারিসা, নাহার ও আফরিনের জন্য খাবার বেড়ে দিয়ে বসলেন খাবার টেবিলে। ফারিয়া বেগম ফারিসাকে খাইয়ে দিতে চাইলেও সে বলেছে সে পারবে। বাকি দুজন দুই হাতে মেহেদি দিলেও ফারিসা এক হাতেই দিয়েছে, তাই তার সমস্যা হয়নি। ফারিয়া ও শারমিন বেগম ওদের খাইয়ে দিচ্ছে। ফারিসা ওদের দিকে একবার তাকিয়ে তারপর খাবারের প্লেটে তাকিয়ে তাড়াতাড়ি শেষ করে উপরে চলে গেল। তার দম বন্ধ লাগছিল। উপরে রেলিংয়ের পাশে আদনান জাহান মেয়ের দিকে এতক্ষণ তাকিয়েছিলেন, এরপরে চুপচাপ রুমে চলে গেলেন, যেখানে জাহানারা বেগম আলভিকে ঘুম পাড়াচ্ছে। আদনান জাহান জাহানারা বেগমের উদ্দেশ্য করে বলে উঠল, জাহানারা একটা প্রশ্ন করি তোমাকে। হুট করে আদনান জাহানের এরকম প্রশ্নের সম্মুখীন হয়ে একটু অবাক হলো। জি বলেন। তোমাকে কি খুব কষ্ট দিয়ে ফেলছি আমরা? তোমারও তো একটা জীবন আছে, তোমাকে আজও বউয়ের সম্মান দিলাম না, ফারিসাও তোমাকে মা বলে মানতে পারলো না, তুমি বা কতকাল এভাবে আমাদের জন্য থাকবে? আপনি এসব কি বলছেন? আমি কি কখনো আপনার কাছে এমন অভিযোগ করেছি? মেয়েটারই দোষ কোথায়? তাও তো আমাকে যথেষ্ট সম্মান করে। আপনিও তো আমাকে কখনো কষ্ট দেননি। আমি এভাবেই ঠিক আছি। তাও কতকাল এভাবে থাকবে তুমি? এতে মেয়ে আমি, একজন মায়ের অভাব বুঝি আমি। আমি যদি এই অভাব না বুঝি তাহলে ওরা আমার মতো কষ্ট করে বড় হবে না। তাই যতদিন বেঁচে আছি ততদিন আমি এখানে আপনার মতো মানুষ পেয়েছি, দুটো ছেলে মেয়ে পেয়েছি, একটা পরিবার পেয়েছি। আমি এইভাবেই ভালো আছি। আর কোনোদিন এরকম কথা বলবেন না দয়া করে। আচ্ছা বলবো না, ঘুমিয়ে পড়ো। সবাই ঘুমিয়ে পড়ল। জাহানবাড়ির সকলের ব্যস্ততাও শেষ হলো। জাহানবাড়ির নীরব নিস্তব্ধ হয়ে গেল অন্ধকার রাতের মতন। শুধু রয়ে গেল আনন্দ আর ভালোবাসার মধ্যেও কিছু অদৃশ্য কষ্ট নিয়ে নীরবে বেঁচে থাকা। ব্যস্ততার ভোর। সকাল থেকে ব্যস্ত জাহানবাড়ির সবাই, কেউ বিয়ের কাজে, কেউ বা আবার বিয়ের আনন্দে। আজ তুষারের বাড়ি থেকে অতিথিরা আসবে। যেহেতু তুষার ঢাকায় থাকে, তাই দুই পরিবার মিলে সিদ্ধান্ত নিয়েছে যে গায়ে হলুদ ও বিয়ে জাহানবাড়িতে হবে।
আর বৌভাত চৌধুরী পরিবারে হবে। যেহেতু গ্রামে বিয়ের আগে বরকনে এক বাড়িতে থাকতে পারবে না, তাই অতিথিদের জন্য গেস্ট হাউসে থাকার ব্যবস্থা করা হয়েছে। বাড়ির কর্তারাও সেখানেই গিয়েছেন সব কিছু দেখাশোনা করতে। এই দিকে বাড়ির কর্ত্রীরা অতিথি আপ্যায়নের জন্য রান্না করছেন। প্যান্ডেলের সাজসজ্জার দায়িত্বে রয়েছে আবরার, আয়ান আর উজান। সকাল থেকে ওরা এক মুহূর্ত বসেনি, এক একজন এক এক কাজ করছে। অপরদিকে আফরিন, নাহার, অনামিকা, ফারিসা ওরা সন্ধ্যায় শাড়ির সাথে পরার জন্য বিভিন্ন অর্নামেন্ট সিলেক্ট করছে। আলবি সারা বাড়ি ঘুরছে, কিছুক্ষণ আয়ানের সাথে তো কিছুক্ষণ নাহারের সাথে, এইভাবেই সময় কাটাচ্ছে। অনেকক্ষণ ধরে কাজ করতে করতে আয়ানের চোখে মুখে ক্লান্তির ছাপ ফুটে উঠল। আয়ান বেশ ক্লান্তই দেখাচ্ছে, তাই আবরার আয়ানের পানি চেয়ে বলল, আয়ান তুই একটু রেস্ট নিয়ে আয়, তোকে অনেক ক্লান্ত দেখাচ্ছে, যা তুই, আমরা এদিকে সামলাচ্ছি। আবরারের সাথে উজানও সমর্থন দিয়ে বলল, হ্যাঁ ভাইয়া, যাও তুমি, আমরা এইদিকে আছি। আয়ান ওদের কথা মতো বাড়ির ভিতরে চলে গেল। তার কাছেও বেশ ক্লান্তই লাগছিল। লম্বা এক ক্লান্তির নিঃশ্বাস ফেলে সোফায় গিয়ে বসলো। আয়ান সোফায় বসেই ছিল, তার পরনে টি শার্টটা ঘামে ভিজে গেছে। এই সময় আফরিন নিচে নামছিল। আয়ান আফরিনের পানে একবার তাকালো, এরপর আফরিনকে ডেকে বলল, আলো, আমার জন্য একটু শরবত তৈরি করে দিতে পারবে? আফরিন আয়ানের দিকে একবার তাকালো। ক্লান্ত মুখটা দেখে তার বুকের ভেতর কেমন যেন টান লাগলো, তার কেমন যেন মায়া লাগলো। সে নরম স্বরে আয়ানকে বলল, জি ভাইয়া, আমি এক্ষুনি বানিয়ে আনছি, একটু অপেক্ষা করুন। আচ্ছা, তাহলে রুমে নিয়ে আসিস। আমি রুমে গেলাম। আচ্ছা ভাইয়া। আয়ান সোফা থেকে উঠে ফোনে কথা বলতে বলতেই চলে গেল। আফরিন রান্নাঘরে চলে গেল শরবত বানানোর উদ্দেশ্যে। আফরিন এখন আয়ানের রুমের সামনেই দাঁড়িয়ে আছে। সে রুমের দরজায় আস্তে আস্তে নক করলো। আয়ান দরজা নক করায় বলে উঠল, দরজা খোলা আছে। আফরিনও ভিতরে প্রবেশ করলো। আয়ান বাড়িতে ফেরার পর এ নিয়ে 2 বার এই রুমে ঢুকলো আফরিন। তার কাছে কেন জানি এই রুমটা বেশ ভালো লাগে। আফরিন আয়ানের কাছে গিয়ে বলল, ভাইয়া, এই নিন শরবত, খেয়ে নিন, ভালো লাগবে। আয়ান চোখ বন্ধ করেই শুয়েছিল। আফরিনের ডাকে চোখ মেলে তাকালো, দেখলো আফরিন তার দিকে শরবতের গ্লাস নিয়ে তাকিয়ে আছে। আয়ান উঠে দাঁড়ালো এবং বলল, দে গ্লাসটা। আফরিন গ্লাসটা আয়ানের হাতে দিল। আয়ান আর দেরি না করে এক টানে শরবত খেয়ে নিল। ঠান্ডা হয় বেশ ভালো লাগলো তার কাছে। আফরিন গ্লাসটি নিয়ে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালে আয়ান বলল, আলো, আজ কিন্তু মানুষজন বেশি থাকবে, তাই সবার সামনে যাবে না, বলে দিলাম। হুমকি স্বরূপ কথা শুনে আফরিন মাথা ঘুরিয়ে পিছনে তাকালো। আয়ান তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে যেন অদ্ভুত এক নির্দেশ, অদ্ভুত এক গোপন রহস্য লুকিয়ে আছে। আফরিন ভরকালো বেশ। সে বলল, আচ্ছা ভাইয়া, যাব না। আফরিন এইটুকু বলে আর সেই রুমে থাকলো না। দ্রুত পায়ে রুম থেকে বের হয়ে গেল। নিচে নেমে সে গ্লাসটা রেখে নাহারের কাছে চলে এলো। বুকের ভেতর তখনও কেমন এক অদ্ভুত অনুভূতি কাঁপছিল, ভয়, কৌতূহল নাকি অন্য কিছু, সে নিজেই বুঝে উঠতে পারছিল না। সন্ধ্যা 6:32। বিকেলের শেষ আলোটা ধীরে ধীরে মিলিয়ে গেছে। চারপাশের গাছপালা, উঠোন আর প্যান্ডেলটা যেন হলুদ রঙে রঙিন হয়ে উঠেছে। প্যান্ডেলের ছেলেরা লম্বা বাঁশে ঝুলিয়ে দিয়েছে রঙিন বাতি। একটার পর একটা বাল্ব জ্বলছে আর নিভছে, যেন ছোট ছোট তারা নেমে এসেছে মাটিতে। সবাই ভীষণ ব্যস্ত সময় পার করছেন। সবার রুমে সবার জন্য ড্রেস রেখে আসা হয়েছে। বাড়ির কর্ত্রীদের লাল ও হলুদ মিশ্রণের শাড়ি আনা হয়েছে। বাড়ির কর্তাদের তাদের সহধর্মিণীদের সাথে মিলিয়ে পাঞ্জাবি আনা হয়েছে। বাড়ির বড়রা রেডি হয়ে নিচে নেমে এসেছে। কিছুক্ষণের মধ্যেই চৌধুরীর বাড়ি থেকে অতিথিরা আসবে, তাই বাড়ির কর্তারা বাইরে সব দেখছেন এবং তাদের জন্য অপেক্ষা করছেন। বাড়ির বউরা রান্নাঘরের কাজ সামলাতে ব্যস্ত হয়ে পড়েছে। আফরিন নিজের রুমে এসেই ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শাড়ি ঠিক করছে। সবুজ পাড়ের হলুদ শাড়ি তার গায়ে বেশ মানিয়েছে। সে আগে থেকে শাড়ি পরতে পারে, তাই তার সমস্যা হয়নি। লম্বা চুলগুলো বাম পাশে এনে খোপা করেছে। সাদা বেলি ফুলের গাছটাও খোপায় লাগিয়েছে। মুখে একটু ব্লাশ আর লাল খয়েরি লিপস্টিক দিয়েছে। তার ডাগর ডাগর চোখে কাজল পড়েছে। এই সাধারণ সাজেই তাকে ভীষণ সুন্দর লাগছে। সাজ শেষ করে শেষবারের মতো আয়নায় নিজেকে দেখে তার ফোন নিয়ে সে রুম থেকে বেরিয়ে নাহারের রুমে চলে যায়। বাড়ির ভেতরে তখন কোণের ঘরে আলাদা এক কোলাহল। সেইখানে নাহারকে শাড়ি পরিয়ে দিচ্ছে অনামিকা, তাকে টুকটাক সাহায্য করছে ফারিসা।
তাদের পরনেও একই শাড়ি। সবাই কি সুন্দর লাগছে। ফারিসা চুল ডান পাশে সিঁথি করে ছেড়ে দিয়েছে। নাহারের গলায়, কানে, হাতে গাঁদা ও গোলাপ ফুলের সংমিশ্রণে গহনা। আফরিন তার চুলে গুজে দিয়েছে ফুলের গাছরা। অনামিকা শাড়ি কুচি ঠিক করে দিচ্ছে। নাহারের মুখে লাজুকতা তাকে আরও সুন্দর করে তুলছে। সাজানো শেষ। অনামিকা ও আফরিন নাহারকে আয়নার সামনে বসিয়ে দেখাচ্ছে সব ঠিকঠাক আছে কিনা। আফরিন নাহারের পানে তাকিয়ে বলল, আপুই, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে, একদম পারফেক্ট, কনে কনে লাগছে, নজর না লাগুক কারো।